শুধু বাড়ি বিলাসের জন্যই জমি দখল নেশায় পরিণত হয় শেখ হাসিনার সাবেক বিআই ইঞ্জিনিয়ার মোশাররফের। এতদিন তার দুর্নীতি আর লুটপাটের খবর প্রকাশ্যে আসলেও এখন বেরিয়ে এসছে দখলবাজ এক ভয়ঙ্কর মোশাররফের কথা। স্ত্রী হত্যার কথা দম্ভ করে ঘোষণা করলেও সেই আসামি স্বামীকে বাঁচাতেই বাড্ডা থানা পুলিশের নানা ফন্দি। জেলে বসেও হুমকি দিচ্ছেন স্ত্রীর স্বজনদের। গাজীপুরের আশ্রয়ন প্রকল্পগুলো যেন এক বিত্তবানদের সেকেন্ড হোম। ভূমিহীনদের এই প্রকল্পে কিভাবে বরাদ্দ পায় বিত্তবানরা, সেই উত্তর জানা নেই খোদ প্রকল্প সংশ্লিষ্টদেরও। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। প্রথমে আসি এক বাড়ি বিলাসী আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীর খবর নিয়ে। তিনি আর কেউ নন, রাজাকার পুত্র হয়েও হাসিনার বিআই বনে যাওয়া সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রীর বিআই পরিচয়েই ফরিদপুরে এক ত্রাসের রাজত্ব কায়েম করা মোশাররফের দুর্নীতি আর লুটপাটের খবর এতদিন সবার জানা থাকলেও এবার সামনে এসেছে দখলবাজ এক মোশাররফের কথা। প্রথমে শুধু বাড়ি বিলাসের জন্য জমি দখল করলেও পরে তা পরিণত হয় নেশায়। এজন্য পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠতম আত্মীয়দের নিয়েই গড়ে তোলেন এক্সক্লুসিভ এক সিন্ডিকেট, যার নেতৃত্বে ছিলেন মোশাররফ নিজেই। ভুক্তভোগীরা এতদিন মুখ না খুললেও এখন প্রকাশ্যে আসছে মোশাররফ বাহিনীর অপকর্ম। সাবেক এমপি ও 3 বারের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন মাত্র 10 বছরে ক্ষমতার জোরে গড়ে তোলেন অঢেল সম্পদ। তিনি সহ তার অনুসারীরাও দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত। দেশের বহুল আলোচিত 2000 কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় তাদের অনেকে এখন জেলে। তবে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে তখন বেঁচে যান তিনি। সেই থেকেই দেশ ছাড়া খন্দকার মোশাররফ। পলাতক শেখ হাসিনার বেআই হওয়ার সুবাদে এমপি ও মন্ত্রী হয়ে মোশাররফ এলাকায় বিশেষ বাহিনী তৈরি করে কায়েম করেন দুর্নীতির রামরাজত্ব। তখন থেকেই বাড়ি তৈরির বিলাসিতায় মেতে ওঠেন তিনি। এর মধ্যে শহরের বদরপুর, কমলাপুর ও ডিক্রির চরে সরকারি খাস ও ব্যক্তি মালিকানাধীন একের পর এক জমি দখল করে নির্মাণ করেন বিলাসবহুল 3টি বাড়ি। এর বাইরেও রয়েছে আরও 2টি বাড়ি। তার দখলবাজি থেকে রেহাই পাননি স্থানীয় সংখ্যালঘুরাও। আমি প্রশান্ত কুমার রায়। পাশের যে গরু ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে, এই গরু ঘরের ভিতরে আনুমানিক আমার 3 শতকেরও বেশি জায়গা জোর করে দখল করে নিয়ে গরু ঘর তৈরি করেছেন। এই জমিটার মালিক সুপ্রভা বারুই, তার এখানে 5 শতাংশ জমি। মন্ত্রী মহোদয় তৎকালীন ক্ষমতা থাকায় অবস্থায় কেউকে না জানিয়ে হঠাৎ করে সম্পূর্ণ জমিটা দখল করে এবং দখল করে এই গরুর খামার নির্মাণ করেন। ওনাদের একটা বাহিনী ছিল আর কি, বড় বিরাট একটা বাহিনী ছিল, বিভিন্ন রকমের। ওই বাহিনী দিয়ে আমাদের হুমকি দিমকি দিত। আজকে ডাকতো রাত্রে, এই বেরন, এই জায়গা ছাড়েন, কবে ছাড়বেন। ওনার লোকজন আজকে আমার ডাইকে বাইর করে নিছে। দেওয়ার পরে যে দাঁড়াই বলছে যে আপনার এই বিল্ডিং টিল্ডিং আপনার সব কিছু দিতে হবে, আপনার এই বাড়ি ছাড়তে হবে। তারপরে আমি বলছি কেন? বলছে যে মন্ত্রী মহোদয় চাইছে। মন্ত্রী মহোদয় চাইলে পরে আমি দেবো কেন? আমি তো কষ্টের পয়সা দিয়ে বাড়ি করছি। কিন্তু তা তো তারা শোনে নাই। কিন্তু আমাদের ওই পাশে সাইডে জায়গা দিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আর জায়গা আমাদের দেয় নাই। ঢাকা খুলনা মহাসড়কের পাশে ফরিদপুর শহরের প্রবেশ মুখে বদরপুরে আফসানা মঞ্জিল নামে বাড়িটিতে সব মিলিয়ে প্রায় 50 বিঘার মতো জমি রয়েছে, যার মধ্যে তার উত্তরাধিকার সূত্রে ছিল মাত্র 2 বিঘা। বাকি সবটুকুই জোর করে নেয়া। গাছপালায় ঢেকে থাকা আফসানা মঞ্জিলের প্রকৃত রূপ আসলে বাইরে থেকে বোঝার উপায় নেই। বড় গেট মারিয়ে পিচ ঢালা পথ পেরিয়ে তবেই দেখা মেলে বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন এই বাড়িটির। এই অঞ্চলে এমন বিলাসী বাড়ি আর একটাও খুঁজে পাওয়া যাবে না। শুধু বাড়ি বললে ভুল হবে। কি নেই সেখানে? সরকারি প্রোটোকল, গার্ড অব অনার নেয়ার জন্য তৈরি পতাকা সম্বলিত বেদি থেকে শুরু করে রয়েছে মন জুড়ানোর মতো জন্তু জানোয়ার ও পশু পাখিদের চিড়িয়াখানাও।
সদর উপজেলার ডিক্রির চরে রয়েছে নামে বেনামে কয়েকশো বিঘা সম্পত্তি। বিস্তীর্ণ জমি জুড়ে গড়ে ওঠা খন্দকার মোশাররফের বাংলো বাড়িটি রংমহল হিসেবে পরিচিত। সেখানে দেশ বিদেশ থেকে শিল্পী এনে আয়োজন করা হতো বিভিন্ন উৎসব অনুষ্ঠান। এছাড়াও শহরের দক্ষিণ কালীবাড়িতে রাজেন্দ্র কলেজ সংলগ্ন পৈতৃক বাড়ির পাশে ক্ষমতার প্রভাব খাটিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি লিখে নেন তিনি। সে সময় এ নিয়ে শুরু হয় ব্যাপক হইচই। তবে ক্ষমতার প্রভাবে সবার মুখ বন্ধ করেন তিনি। এখানেও গড়ে তোলেন বিলাসবহুল আরেকটি বাংলো বাড়ি, যদিও বাড়িটির কাজ তিনি শেষ করে যেতে পারেননি। তার দাপটের কাছে টিকতে না পেরে জমি লিখে দেওয়ার শোকে অনেকের জীবনও চলে গেছে। কেউ আবার জমির শোকে হয়েছেন অসুস্থ, করছেন মানবেতর জীবনযাপন। মন্ত্রীর লোকজন আমার ঘরে থাকতে দেয় নাই, আমি জায়গায় জায়গায় রয়েছি, রাত্রে ঘরে আগুন ধরাই দেবে। এই অত্যাচার সহ্য করতে পারে না আর, বুঝছেন, এই লেগে উনি অসুস্থ হয়ে পড়ছে। আমি তো 1 বছর আগে এই স্টক করছি। এই জমিটা দেখতেছেন রুস্তুম, তার 154 শতক জমি এই জায়গায়। ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হয়, তারপরে উনি জেল খাটেন। পরে উনি ভয়তে এই জমিটা লিখে দেন এবং শোকে উনি স্টক করে মারা যান। ইভেন আমার বাবাও, আমার ছোটো ভাইয়ের জায়গা বাড়ি আছে, আমাদের জায়গা আছে, আমার বাবাকেও তিনি বিভিন্নভাবে অপদস্থ করছেন। সেই চিন্তায়, সেই কষ্ট পেয়ে আমার বাবাও হার্ট স্ট্রোক করে 2020 সালে মারা যান। একসময় ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত খন্দকার মোশাররফের রাজপ্রাসাদ সদৃশ বাড়িগুলো এখন খাঁ খাঁ বিরান ভূমিতে পরিণত হয়েছে। যে কালনটা ছিল সেকালে এই জায়গায় কেয়ারটেকার মেকারটা সবই ছিল। মনে করেন মেলা লোকজন আসতো এই জায়গা, পাঁচনা পর্যন্ত মনে করেন গান টান গা লোকজন আইনে গান গান গাওয়া হয়তো। এখন তো মনে করেন তারা ক্ষমতাতে চলে যাওয়ার পরে মনে করেন নাই কি ওই মাঝে মধ্যে এলাকার মানুষজন আসে, তাই আইসে বসে। 2009 সালের মাঝামাঝি থেকে ফরিদপুরে ভাইয়ের ছায়া হিসেবে আবির্ভূত হন খন্দকার মোহতেশাম হোসেন। তিনি খন্দকার মোশাররফের অলিখিত প্রতিনিধি হিসেবে ফরিদপুরের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন। তার ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবুর, তিনি ফরিদপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন। এই ফরিদপুর উপজেলায় ব্যবসায়িক এমন কোনো সুষ্ঠু ব্যবসায়ী নাই যে শান্তিমতো ব্যবসা করতে পারে। ওইখানে তাদের একটা সিন্ডিকেট গড়ে তুলছে। পলাতক শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী মোশাররফের ছেলে খন্দকার মাসরুর হোসেন মিতু, তার বিরুদ্ধে এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ, আত্মীয় স্বজনদের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন ও দেশে এবং বিদেশে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে। খন্দকার মোশাররফের হেলমেট বাহিনীর কাছে শুধু বিএনপি জামাতের নেতারাই নন, আওয়ামী লীগেরও অনেকে হামলা নির্যাতনের শিকার হন। তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগের কেউ সত্য কথা বলতো, সত্য কথাটা যদি তার বিরুদ্ধে যাইতো, তাকেও সে জেল খাটাইত। এসব অভিযোগের ব্যাপারে খন্দকার মোশাররফ বা তার পরিবারের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ দেশে না থাকায় সম্ভব হয়নি। তার বদরপুরের বাড়ির কেয়ারটেকার বিল্লালের কাছে তাদের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার চাইলে তিনি পাশ কাটিয়ে যান। এই কাজ করাইতেছে কে? কোন কাজ? এই যে কাজ মন্ত্রীর মেয়ে করাইতেছে। মন্ত্রীর মেয়ে? কোন মেয়ে? কোন মেয়ে? সে বাইরে আছে। মানে কোন মেয়ে? 2 মেয়ে তো ওনার। কোন মেয়ে করা দিচ্ছে? বড় মেয়ে। ওনার মোবাইল নাম্বার আছে? জি আছে। দিয়ে দেবে আমারে। আচ্ছা যা কথা বলে আমি করতেছি, আপনার নাম্বারটা দিচ্ছি, কথা বলেন একটু। কথা বলবেন? জি। অবশ্য এরই মাঝে তাদেরই একজন এসে মোবাইল থেকে কথা বলার সুযোগ করে দেন খন্দকার মোশাররফের জামাতা সাবেক এমপি কায়েদি মিল্লাদের সাথে। এ সময় তিনি দাবি করেন ফরিদপুরে তার শ্বশুর খন্দকার মোশাররফ হোসেনের সব সম্পত্তিরই বৈধ কাগজপত্র রয়েছে। তবে ক্ষমতার বদল হওয়ায় অনেকে মিথ্যা অভিযোগ করছেন বলে তিনি দাবি করেন। দুর্নীতি আর দখলবাজির কেলেঙ্কারিতে ব্যাপক সমালোচিত হয়ে পতন হয় তার। 2020 সালের জুনে তার আসনে কথিত এক শুদ্ধি অভিযানের পর ওই বছরের 26 জুন ঢাকার কাফরুল থানায় খন্দকার মোশাররফের ভাই খন্দকার বাবর সহ মোশাররফ অনুসারীদের বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের একটি মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক SM মিরাজ আল মাহমুদ। ওই শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হয় খন্দকার মোশাররফের একের পর এক আস্থাভাজন নেতাকর্মীরা। গ্রেপ্তার এড়াতে অনেকে গা ঢাকা দিয়ে পালিয়ে বাঁচেন। হত্যাসহ অসংখ্য মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের কারাগারে ঢোকানো হয়। ওই মামলায় খন্দকার মোশাররফের ভাই বাবর
বাবরকে মানি লন্ডারিংয়ের মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিচারিক আদালত। এদিকে মোশাররফের দাপটের শিকার ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, সরকার দ্রুতই অবৈধভাবে দখল করা সম্পদ আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এই লোক থাকেন আমেরিকায়, হিন্দু ভদ্রলোক, ওনার আত্মীয়, ওনার 4-5 ফিট জায়গা ওনারা জোর করে দখল করে নিয়ে নিছে। এই যে একজন ভদ্রলোক আমাদের পুরোহিত, ওনার জায়গা আমাদের জায়গায় গরুঘর করছে, ওই যে আপনারা দেখাবো, ওই দখল করে গরুঘর তিনি করে নিয়েছেন। তো এরকম নির্যাতন প্রত্যেককেই করছে। যারা নিরীহ লোক তারা ভয় ভীতিতে, তখন তিনি ক্ষমতায় ছিলেন, এই জায়গা জমি দিয়ে তারা চলে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন যেন এটা অচিরেই আমি এটা থেকে মুক্তি লাভ করতে পারি এবং জায়গাটা দখল পাই। ৭১-এ দেশবিরোধী বিতর্কিত অবস্থান নেওয়া ফরিদপুরের চিহ্নিত নুরু রাজাকারের সন্তান এই মোশাররফই বনে যান সেই এলাকার মুক্তিযোদ্ধাদের ধারক বাহক। হাসিনার বিআই হওয়ার সুবাদে ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে রাজাকার বাবাকেও বানিয়েছেন মুক্তিযোদ্ধা। এজন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা বিরোধিতা করলে তাদের কপালেও জুটেছে রাজাকারের তকমা। নুরু রাজাকার, ওনার সন্তান খন্দকার মোশাররফ হোসেন, তাকে এই যে নামধারী মুক্তিযোদ্ধা বলে যে আমরা মুক্তিযোদ্ধা সরকার, সেই সরকার তাকে বড় মন্ত্রিত্ব দিছে। সেই মন্ত্রিত্ব সুবাদে ফরিদপুরের অনেক অত্যাচার এই খন্দকার মোশাররফ হোসেন করছে, তার ভাই খন্দকার বাবর। ভাষাই প্রকাশ করা যাবে না যে এত বড় সন্ত্রাসী কার্যক্রম এই ফরিদপুর চালাইছে। ফরিদপুর ৩ আসন থেকে খন্দকার মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে ১৯ সাল পর্যন্ত ৩ মেয়াদে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হন। প্রথমবার শ্রমমন্ত্রী, পরের বার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সবশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের অন্যতম ছিলেন তিনি। পরে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনেও এমপি হন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আসি পাষণ্ড এক স্বামীর অপকর্মের খবর নিয়ে। সে এখন আর স্বামী নয়, আসামি। নিরাপদ আশ্রয়ের আশায় স্বামীর সাথে ঢাকায় এসে তার হাতে লাশ হতে হয়েছে এক সন্তানের জননী এক গৃহবধূকে। কাজের কথা বলে স্ত্রীকে কারখানায় ডেকে এনে ঘুমের ওষুধ খাইয়ে জবাই করেছেন পাষণ্ড সেই স্বামী। হত্যাকাণ্ডের পর আবার স্ত্রীর স্বজনদের ফোন দিয়ে হুমকিও দেয় দফায় দফায়। পাষণ্ড স্বামী এরই মধ্যে এলাকাবাসীর চাপে গ্রেফতার হলেও মামলার তদন্ত নিয়ে চলছে পুলিশের ব্যাপক নাটকীয়তা। রাজধানী বাড্ডার পূর্বাঞ্চল এলাকায় রমজান মিয়ার এই ফার্নিচারের দোকানেই এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়। গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে স্ত্রী আমিনাকে ডেকে নিয়ে যায় ফার্নিচারের কারখানায় পাষণ্ড স্বামী। এরপর পানীয় কোকের সাথে ডজন খানেক ঘুমের ওষুধ খাইয়ে কাঠ কাটার বাটল দিয়ে নির্মমভাবে জবাই করেন স্বামী মিন্টু। নৃশংস এমন খুনের পর শ্বশুরবাড়ির স্বজনদের ফোন দিয়ে লাশ নিয়ে যেতে বলেন, হুমকি দেন বাড়াবাড়ি করলে তাদের সবাইকে এভাবেই খুন করবে। ফোন দিয়েও নিয়ে গেছে আমার বোনেরা মায়েরা, পরে আমাকে মোবাইলে ফোন দিয়া আমাকে হুমকি দিতে আসছে, কইতাছে আপনার বোনেরা মায়েরা লাইছি, বালুরমাঠ থেকে লাশ নিয়ে আসেন, আর আপনার বোনেরা মাসি আরও কয়জন আমি মারমু, খুন একটা করলেও ফাঁসি হয়, 10টা করলেও ফাঁসি হয়। মনে করেন আমার বোনেরা মায়েরা আমাকে কোনো নিরাপত্তা নেই। আমার বোন জামাইয়ের মোবাইলে কল দিছে, আমার জামাইয়ের মোবাইলে কল দিছে, দিয়ে আমাকে হুমকি দিছে। প্রথমে আমরা তো এখান থেকে ওর বোন জামাই ওরে দেশে নিয়ে গেছে 3 মাসের সময়, 3 মাস পরে আমরা মিলাই দেবো এমন কথা হয়েছে। ওই ঠিক 1.5 মাস ছিল, 1.5 মাস আসার পরে ওই ঢাকা আইছে। ঢাকা আসার পরে ওর বোনাই আবার আমার কাছে ফোন দিছে, ওর বোন জামাই ফোন দেওয়া বলতে আছে যে ভাই মিন্টু তো দেশে কাউকে না বললে চলে আইছে ঢাকা, আপনি একটু খালি খবর বললেন যে কোন জায়গায় আছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, আমার কাছে যদি ফোন দেয় তাহলে আমি আপনাকে ফোন দেব। ঠিক তারপরের দিনই এই ঘটনা ঘটে এলাইছে। তার মানে এই 26 নম্বরেই ছিল, ওই বালুরমাঠ 26 নম্বর লাইন ওই জায়গায় ছিল। থানায় আটকাইতে পারবেন, কিন্তু আমার এমন লোক আছে আমারে ছুটাই না। আমি মাটা জোরে আর 10টাও করি তাও আমারে কেউ আটকায় রাখতে পারবো না, কিংবা আমার ফাঁসি হইব, কিংবা আমারে যাবজ্জীবন দিব, এমন কিছু করতে পারবো না। হয়তো আমি 1 বছর 1.5 বছর এমন থাকতে পারি, কিন্তু বাইরানের পরে আমি আরও কঠিন হব। নিহত আমিনার আছে 4 বছরের এক ফুটফুটে কন্যা সন্তান আর 2 বছরের এক ছেলে। নিষ্পাপ এই শিশুরা এখন খালার কাছেই বড় হচ্ছে। মায়ের হত্যার পর থেকে বাবার এমন আচরণে দাগ লেগেছে অবুঝ মনেও। বাবার শাস্তি চাওয়ায় অবাক হয়েছেন প্রতিবেশীরাও। তোমার নাম কি? আমার নাম
মাইসা কি হয়েছে বলতে পারো? কি কিন্তু মামার মায়া ফেলছে। কোথায় মারছে? বালু মাটি। তোমার সাথে ওইটা কে? ওইটা কি হয়? ওইটা আমার ভাই হয়। কি নাম ওর? মোহাম্মদ। আমার কিন্তু শাস্তি দেন। ঘটনার পর ফার্নিচার কারখানার মালিককে আটক করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী ঘাতক মিন্টুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। 40 দিন পার হলেও পুলিশের তদন্ত নিয়ে বরাবরের মতোই শুরু হয়েছে এক ধরনের ধোঁয়াশা। সময়ক্ষেপণের মধ্যে 3 দিন আগে জামিনে মুক্তি পান আরেক আসামি, কারখানার মালিক রমজান মিয়া। একটা আসামি জামিন নিয়ে গেছে, যে দোকানের মধ্যে লাশটা পাওয়া গেছে ওই দোকান যে রমজান, ওই আসামিটা জজ কোর্ট থেকে গত পরশু দিন জামিন পেয়ে গেছে, গত 4 দিন আগে। যেটা মানে এই মেয়ের স্বামী, হ্যাঁ, ওইটা এখনো জামিন পায় নাই। পুলিশ এটাকে গাছা কেমন জানি বুঝতেছি না, পুলিশ এই মামলাটা কেন জানি এত গাফিলতি দিয়ে রাখে। আসলে গরিবের জন্য তো এই দেশে বিচার নাই, এটাই আর তদন্তে আটকে আছে মানে মামলাটা। আর ওই যে আসামিটা যেটা মানে এটা কিন্তু একটা 164 দিছে, ওই যে মেয়ের হাজবেন্ড যে তদন্তাধীন থাকাতে এখন পর্যন্ত চার্জশিট দেয় নাই, এই কারণে মামলাটা। অভিযোগ রয়েছে তদন্ত ও চার্জশিট দিতে গড়িমসি করছেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক নাজমুল। ভুক্তভোগীর পরিবার বারবার যোগাযোগ করলেও দেখা দিচ্ছেন না পুলিশের ওই কর্মকর্তা, উল্টো দায় চাপান ওসির উপর। প্রসেসিং এ আছে মামলার আসামি ধরা হয়েছে। এটা তো স্টেপ বাই স্টেপ আমরা আগাচ্ছি। আলামত জব্দ আছে, ওইগুলো পরীক্ষা নিরীক্ষা হবে, কোর্টের আদেশ লাগবে। এটা কয়দিন লাগে এটা পরীক্ষা হতে? এতদিন লাগে? 1 মাস তো হয়ে গেছে মনে হয়। এটা আপনি একটু তাহলে আমার ওসি স্যারের সাথে কথা বলেন, কেন তো অন্তদিন বিষয় আসলে কেমনে বলবো আপনাকে কতদিন লাগবে, ওসি স্যারের সাথে কথা বলেন। তদন্তের সবশেষ অবস্থা জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সিআইডি থেকে তদন্ত প্রতিবেদন শিগগিরই পাওয়া যাবে, সব তথ্য আইও দিতে পারবেন। আসামি অ্যারেস্ট হয়েছে, অবশিষ্ট করেছে, সবই হয়ে গেছে ভাই। তদন্ত প্রতিবেদন কি আপনারা দিয়ে দিচ্ছেন? না, দেই না এখন। ওই যে আলামতের সিআইডি থেকে পরীক্ষা আসতেছে, আর সব কাজই তো শেষ। আসামি অ্যারেস্ট, আসামি স্বীকারোক্তি আছে কোর্টে, সবই হয়ে গেছে। চার্জশিট তদন্তের রিপোর্টে কবে নাগাদ দেওয়ার সম্ভাবনা আছে আপনাদের? এটা এখন না দেখে বলতে পারবো না, আইওর সাথে কথা বলে বলতে হবে। আইওর অগ্রগামী কতদূর দেখে তারপরে বলতে হবে। এসআই নাজমুল। না, ওনার সাথে আমি কথা বলছিলাম, উনি বললো যে আপনার কথা বললো যে তার সাথে একটু কথা বলেন, সে ভালো বলতে পারবে। না, আমি একটু বলতেছি ওরে, তো আমি আমার কথা কেন বললো, মামলা তদন্ত করে ও, আমি বলবো কিভাবে? একটু ফোনটা যদি আপনি রাখেন তারপর একটু আমি বলি যে ও এটা বলতে পারে কিনা। সন্দেহের কারণে দীর্ঘদিন আমিনা আক্তারের সাথে দাম্পত্য কলহ ছিল মিন্টুর। 3 মাস আগে পারিবারিক এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মিন্টুকে গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে যান তার পরিবার। কাউকে না জানিয়ে হঠাৎ ঢাকায় এসে রমজানের কারখানায় চাকরি নেন, করেন স্ত্রীকে হত্যার পরিকল্পনা। এই ছেলেটা আরেকটা বউ ছিল, মানে ওরে না আরেকটা যে বিয়ে করছে এটা ওকে বলে নেই, কিন্তু চিটারি করে এই মেয়েটারে বিয়ে করছে। ওর বাপ থাকতে 26 নম্বর লেনে আপনার কারখানায় নিয়ে তারে হত্যা করা হয়েছে। আমরা এলাকাবাসী সর্বস্ত আইনের যতটুকু দৃষ্টি আছে ততটুকুই শাস্তি চাই আমরা। এই পরিবারটা খুব নিরহ পরিবার, খুব অসহ পরিবার। তারা 3টা বোন আর একটা ভাই, খুবই গরিব অবস্থান থেকে, খুবই গরিব। আমার বাড়িতে আজকে ভাড়া থাকে 10-12 বছর ধরে, কিন্তু তারা 3টা বোনই গার্মেন্টসে চাকরি করে, এবং তার যে 2টা বাচ্চা হয়েছে তারপরও উনি গার্মেন্টসে, এই বাচ্চা 2টা ছোট তুইয়া তার আম্মার কাছে থুইয়া তারপরে চাকরি করছে। স্থানীয়রা জানান, পুলিশ সিসি ক্যামেরায় দেখেছেন 27 অক্টোবর রবিবার রাতে কারখানা বন্ধ করে অন্য কর্মচারীরা চলে যান। মাত্র 3 দিন আগে চাকরি নেয়া মিন্টু কারখানার মালিক রমজানের কাছ থেকে চাবি এনে রাত 8টা 13 মিনিটে স্ত্রীকে নিয়ে ভেতরে প্রবেশ করেন। সকালে ওই নারীর লাশ পাওয়া যায়। পূর্বাঞ্চলের একটি বাড়িতে 12 বছরের বেশি সময় ধরে ভাড়া থাকতেন আমিনার পরিবার। ওই এলাকার বাসিন্দারা জানান, তারা নিম্ন আয়ের পরিবার, মূলত গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করত তার পরিবার। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। শেষ করব, সরকারি অনুদানের ঘর যেভাবে বিত্তবানদের দখলে আসে সেই খবর দিয়ে। মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভূমিহীনদের দেয়া ঘর বরাদ্দ নিয়েছে বিত্তবানরাও। পতিত হাসিনা সরকারের আমলে তারই বাবার জন্মদিনের
উপহার প্রকল্পেও চলে অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। গাজীপুরের কালিয়াকৈরের আশ্রয়ন প্রকল্প যেন পরিণত হয়েছে বড়লোকদের সেকেন্ড হোমে। এ যেন পুকুর চুরি। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের দেওয়া ঘর বরাদ্দ নিয়েছে বিত্তবানরাও। পতিত হাসিনা সরকারের আমলে তার বাবার জন্মদিনের উপহার প্রকল্পেও হয়েছে অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। আশ্রয়হীনদের জন্য দেওয়া সরকারের ঘর দখল করে বসে আছেন বিত্তশালীরা। গাজীপুরের কালিয়াকৈরের আশ্রয়ন প্রকল্প যেন পরিণত হয়েছে বড়লোকদের সেকেন্ড হোমে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে প্রকল্প বিতরণের কথা থাকলেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দেখা মেলে ভিন্ন চিত্রের। ভূমিহীনদের বেশ কিছু ঘর তালাবদ্ধ দেখা যায়। দীর্ঘদিন ধরে সেই সকল ঘরে মানুষ না থাকায় জরাজীর্ণ হয়ে আছে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে কেউ এই ঘরগুলোতে বসবাস করেন না। যারা এই ঘরগুলো বরাদ্দ পেয়েছে তাদের সকলেরই বাড়ি আছে বলে দাবি করেন তারা। ফলে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে তাদের থাকার প্রয়োজন হয় না। এই যে একবার উত্তর মোড়ে কোনার মধ্যে একটা ঘর আছে, এই ঘরটা তো জীবনে আসেই না। ওই 1 বছর পরে 6 মাস পরে টুকু দিয়ে জায়গা, আর কোনো খবর নাই। তারপরে এর মধ্যে সামনে আরো ঘর আছে, এরকম 3-4টা ঘর আছে আমাকে লাইনে। 3-4টা ঘরের মধ্যে মানুষ থাকে না। তারা কই থাকে না থাকে আমরা না জানি না। আমাদের এই লাইনে প্রায় 5টা-6টা ঘরের মতন এরা লোক আসে না। আসে 1 মাস পর 15 দিন পর আইসা 4 কিনাদা গাছ গাছরা লাগাইয়া থুয়া চলে যায়, আর থাকে না। এদের জন্য আমাদের খুব অসুবিধা হইতেছে। আমরা একটা ড্রেন কাটমু, এদের জন্য আমরা পারি না। এদের বাড়ি ঘর আছে, এদের আশা লাগে না, আর আসে না। 1 মাস বা 2 মাস বা 15 দিন পর পর একদিন আসে, আইসা ওই ঘরটার ওয়াশ করে পরিষ্কার করে চলে যায়। এরা কোন আশায় এই ঘরগুলো আটকে রাখছে বা তালা দিয়ে রাখছে। এখানে অনেক লোকই আছে, আমাদের গ্রামের আরো অনেক লোকই আছে, তাদের বাড়ি ঘর নাই, তারা রাস্তায় পড়ছে। এরা এই ঘরে উঠছিল, উঠার পরে কিন্তু এদের পরে আবার ওখান থেকে লোক আইসা তাদের বাইক করে দেওয়া ঘর আবার ফিরে তালা দেওয়া রেখে চলে গেছে। টোটাল ঘর ছিল 36টা। 36টার ভিতরে আপনার 8টা ঘরের ভিতরে লোক নাই, আর সব ঘরের ভিতরে লোক আছে। হেরা যে কই আছে তাও আমরা জানি না। ফসলের মাঠের পাশে ঠ্যাঙ্গারবান আশ্রয়ন 2 প্রকল্পের অবস্থান। 2020-21 অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প 2-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় প্রকল্পটিতে 36টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরে ব্যয় হয় প্রায় 1,95,000 টাকা। প্রতিটি ঘরে রয়েছে 2টি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার। রয়েছে বিদ্যুৎ আর সুপেয় পানির ব্যবস্থাও। নির্মাণের কয়েক মাসের মধ্যে জমিসহ ঘরগুলো বাসিন্দাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ঘর বুঝে পাওয়ার পর অনেকেই ঘরে না থাকায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। বৈদ্যুতিক বিল বাকি থাকায় ইতিমধ্যে বেশ কিছু ঘরের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। আশ্রয়ন প্রকল্পে যে সমস্ত সংযোগগুলো আছে, অনেকেই বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্ন করার পূর্বে পর্যায়ক্রমে আমাদের প্রতিনিধি অনেকবার তাদের কাছে গিয়ে বকেয়া আদায়ের জন্য তাগিদ দেওয়া সত্ত্বেও তারা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কোনো উপায়ন্তর না দেখে শেষ পর্যায়ে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছে। আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ পেয়েও কেন থাকছেন না সেই ঘরে? অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে নতুন চিত্র। বন্ধ থাকা ঘরগুলোর অধিকাংশ মানুষেরই আছে নিজস্ব বাড়ি। সকলে আর্থিকভাবে স্বাবলম্বী, তবে কিভাবে পেয়েছেন তারা এই বরাদ্দ, আর কেনই বা তারা থাকছেন না সেই ঘরগুলোতে? এমন প্রশ্নে মিলছে মন গড়া উত্তর। আমার আত্মীয় আমারে থাকবার দিছে, তাই আমি থাকতেছি। আমার কোনো ঘর নাই, কোনো নাই। অপরদিকে আওয়ামী লীগের শাসনামলে স্থানীয় আমলাদের বিশেষ ক্ষমতার বলে অর্থ, বাণিজ্য আর দুর্নীতিতে হয়েছে আশ্রয়ন প্রকল্প হস্তান্তর, এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আশ্রয়হীন লোকেরা পাওয়ার কথা, কিন্তু তা পায় না। এটা বিত্তবান লোকেরাও পাইছে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগরা ওরা বিত্তবান লোকেরাও এগুলা বন্টন করে নিয়েছে। হ্যাঁ, তাতে সত্যিকারের বন্টন হয় নাই। এটা ওরা ক্ষমতার বাহাদুরি দেখে নিজেরাও অনেক জবরদখল করে নিছে। যতগুলো আমাদের প্রকল্প ছিল, আমাদের আশ্রয়ন কেন্দ্র সহ সকল কেন্দ্রগুলো তারা দলীয় ভাবে বিভিন্ন জনবলকে তারা কি টাকার বিনিময়ে সেই কি ঘরগুলা তারা আমাদের বিক্রয় করেছে। যে ঘরগুলোতে থাকার কথা আশ্রয়হীন মানুষের, সেই ঘর আজ বিত্তবানদের দখলে। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্প কোনো বিত্তবান মানুষের কাছে হস্তান্তর করা হয়নি এবং প্রকল্প হস্তান্তরের ক্ষেত্রে সহযোগিতা করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। এখানে কোনো ঘর বিত্তবানরা পায়নি। এটা হচ্ছে সরকারের যে নীতিমালা ছিল, ক শ্রেণীর যে ভূমিহীন এবং গৃহহীন তারাই পেয়েছে, এবং এগুলোর জন্য তৎকালীন স্থানীয় জনপ্রতিনিধির সার্টিফিকেশন আছে যে তাদের স্বীকৃতি দেওয়ার পরেই তাদেরকে তাদের আর্থসামাজিক অবস্থা মানে ক্রাইটেরিয়ার ভিতরে যারা পড়েছে তাদেরকে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে
যদি কেউ ওখানে না থেকে থাকে তাহলে যদি পার্মানেন্টলি কেউ না থাকে সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখব, খতিয়ে দেখে যদি এরকম কেউ থাকে তাকে রিপ্লেস করার সুযোগ আছে। এটা আমাদের আশ্রয়নের টাস্কফোর্স কমিটি আছে, টাস্কফোর্স সিদ্ধান্ত নিয়ে এসব উপকারভোগী পরিবর্তন করতে পারে। জি, আমরা আগে বিষয়টা খতিয়ে দেখি যে এখানে বিষয়টা কি হয়েছে, তারপর যেটার ফাইন্ডিংস আসবে সেটার ভিত্তিতে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রকল্পের বরাদ্দে ভাগ বণ্টনে দুর্নীতির ছায়া থাকায় প্রকৃত গৃহহীন অনেক মানুষ বঞ্চিত হয়েছেন। প্রকল্পের আওতায় থাকা প্রকৃত ভূমিহীনদের আবাস ফিরে পেতে দ্রুত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে আশ্রয়হীনদের ফিরিয়ে আনা হোক আশ্রয়ন প্রকল্পে, এমনটাই দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এর পরের পর্বে দেখা হবে অন্য কোনো অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।